একটি পরিবার অথবা একজন মানুষ নামেই অপরাধী, একের পর এক মিথ্যা মামলা, বছরের পর বছর হয়রানি, রয়েছে অর্থ আদায় আর অন্যের সম্পত্তি দখলের আকাঙ্ক্ষা। সবকিছুর পেছনে একটাই নাম, সাইফুল ইসলাম বাহার। কে এই বাহার, আর আওয়ামী লীগের ছত্রছায়া থেকে কিভাবে গড়ে তুলেছেন ভয়ঙ্কর প্রতিহিংসার সিন্ডিকেট? এ বিষয়ে বিস্তারিত জানাতে নিউজরুম থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন আমাদের ডিবিসি নিউজের বিশেষ প্রতিনিধি রাজীব ঘোষ। রাজীব ঘোষ, আপনার পুরো প্রতিবেদনটি আমরা দেখলাম এবং সেখানে কিন্তু আসলে যতটুকু বোঝা যাচ্ছে যে পুলিশ এবং আদালত এই বাহারের কাছে অনেকটাই জিম্মি হয়ে গেছে, কারণ আদালত থেকেও তিনি নথিপত্র গায়েব করে দিতে সক্ষম হয়েছেন। সেটা আসলে কি করে সম্ভব হলো, সেই সাথে একটু জানাবেন যে আরও বিস্তারিত কি ধরনের বড় দাগের অভিযোগ তার ব্যাপারে আছে। এই ভদ্রলোকের বিরুদ্ধে বেশ কিছু মামলা আদালতে বিচারাধীন আছে। যাদের সাথে তিনি প্রতারণা করেছেন বা যাদেরকে হয়রানিমূলক মামলা দিয়েছেন, সেই মামলাগুলো কার্যক্রম চলমান। ওনার একটা বিশেষ গুণ আছে, সেটা হচ্ছে ওনার বিরুদ্ধে যদি কোনো রকম আদালতের আদেশ আসে যে তাকে তিনি মামলায় হেরে যাচ্ছেন, উনি বুঝতে পেরে কৌশলে আদালতের কিছু মানে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা আছেন যারা বাইরে থেকে তাদেরকে হেল্প করেন, এদের মাধ্যমে মামলার ডকেট পর্যন্ত তিনি লুকিয়ে ফেলেন। এটা একটা। আরেকটা, আমাদের কাছে একটি উদাহরণ আছে। একটি মামলাতে তিনি মামলা করেছেন, সাইফুল ইসলাম বাহার মামলা করেছেন একটি প্রতারণার 12 কোটি টাকার চেক প্রতারণার মামলা। যাদের বিরুদ্ধে মামলা করেছেন তারা নিয়মিত আদালতের নোটিশ পেতেন না, কারণ সেই নোটিশগুলি বাহার হয়ে কোনো না কোনোভাবে আটকে দিতেন। এই রকম অভিযোগ বিবাদীর আইনজীবীরা আমাদেরকে করেছেন। পাশাপাশি এই মামলাটি রায়ও ওই বাহারের পক্ষে চলে যায়, কারণ হচ্ছে নিয়মিত হাজির হতে পারতেন না আদালতে। এই কাজগুলি তিনি নিয়মিতই করতেন। আরেকটি বিষয়, তিনি তার উত্থান কিন্তু এই ঢাকাতে মালিবাগে ফরচুন যেই শপিং কমপ্লেক্সটির কথা আমরা বলছি, শপিং মলটির কথা বলছি, সেটার বাইরে তিনি ফুটপাতে ব্যবসার সাথে যুক্ত ছিলেন। তারপরে তিনি নানা রকম গ্যাংয়ের সাথে মিশে একটি মানে ফ্রাঙ্কেস্টাইনের রূপে চলে গেছেন। কারণ যাকে তাকে মামলা দিয়ে দেওয়া, কিছু হলে ট্যাগ দিয়ে দেওয়া। এর আগের সরকারের সময় তিনি পুরোটা সময় তিনি রাজনৈতিক প্রতিপক্ষ যারা ছিল আওয়ামী লীগের হয়ে তাদেরকে নির্মমভাবে নির্যাতন করেছেন। এদের মধ্যে একটি ঘটনা আমরা প্রতিবেদনে উল্লেখ করেছি। এরকম অসংখ্য ঘটনা আছে। আপনি জানেন যে একটি সময়ের সীমাবদ্ধতা আছে। এই অল্প সময়ে রাজীব ঘোষ, এই ক্ষেত্রে যেহেতু আপনি বলছেন যে সময় সীমাবদ্ধতা আছে, সত্যি আছে, সো সেই জায়গা থেকে আসলে আর ভুক্তভোগীরা বা আপনার এই যে ইনভেস্টিগেশনের সময় আর কি গুরুতর অপরাধ তার বিরুদ্ধে এসছে, সংক্ষেপে যদি দু একটা বলা যায়। প্রথম কথা হচ্ছে যে তিনি একটি ঘটনাতে দেখা গেল যে পুলিশকে ফোন করেছেন, পুলিশের একজন ইন্সপেক্টর লেভেলে, মানে ওসি, আসামি কেন ধরছেন না, বৈষম্য বিরোধী আন্দোলনের পরবর্তীতে। এবং আসামির সাথে মামলার কোনো রকম সংশ্লিষ্টতা না থাকাতে পুলিশ বলেছেন যে তার সাথে কোনো রকম সংশ্লিষ্টতা নাই। তিনি জীবন নাশেরও হুমকি দিয়েছেন পুলিশকে। এই রকম একটি জিডিও হয়েছিল উত্তরা পশ্চিম থানাতে, এরকম একটি তথ্য আমাদের কাছে আছে। পাশাপাশি শিল্পাঞ্চল, আমাদের এই তেজগাঁ শিল্পাঞ্চল থানাতেও একই ঘটনা ঘটেছে। উনি চাইলেই পুলিশের বিরুদ্ধে মামলা করে দিচ্ছেন। আর পুলিশের একটি সীমাবদ্ধতার জায়গা আছে। একটি অভিযোগ আসলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা হয়, নানা রকম তদন্ত হয়, এই বিষয়গুলি চলমান। আমাদের কাছে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন যেন আইনের কাছে আমরা বিষয়গুলি তুলে ধরি, যে তার যে অর্থনৈতিক বিষয়গুলি, এই যে এই পট পরিবর্তনের পরে তার ব্যাংকিং চ্যানেল এবং বিশেষ করে মোবাইল ব্যাংকিং চ্যানেলের এই বিষয়গুলি যদি একটু খোঁজ নেওয়া যায়, তাহলে আর্থিক দুর্নীতির বিষয়গুলিও চলে আসবে। কারণ তিনি প্রায়ই মামলা সমাধান করে দিবেন এবং তিনি মধ্যস্থতা করে দিবেন। এই রকম ঘটনাতে আসামি বাণিজ্যের সাথে যুক্ত ছিলেন, এরকম অভিযোগ আমাদের আইনজীবীরা করেছেন। নিশ্চয়ই রাজীব ঘোষ, আমরা পরবর্তীতে ধারাবাহিক প্রতিবেদন বা আপনার ইনভেস্টিগেশনের অপেক্ষায় থাকবো। অসংখ্য ধন্যবাদ যুক্ত থাকবার জন্য।
জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে সরকার। 5ই আগস্ট বিকেল 5টায় জাতির সামনে পেশ করা হবে গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত এই ঘোষণাপত্র। এমনটা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। ধারণা করা হচ্ছে ঘোষণার দিন থেকেই এটি কার্যকর বলে ধরে নেওয়া হবে। ভবিষ্যতে নির্বাচিত সংসদ এই ঘোষণার ভিত্তিতে সংবিধান সংস্কার করবে বলেও উল্লেখ থাকবে বলে বিভিন্ন সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্র জনতার অভ্যুত্থানকে কেন্দ্র করে জুলাই ঘোষণাপত্র প্রকাশের ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এরপর জাতীয় নাগরিক পার্টি গঠনের পর এই ঘোষণাপত্র প্রকাশের দাবি আরও প্রকট হয়। 2024 সালের 29 ডিসেম্বর এই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়। 31 ডিসেম্বর ঘোষণাপত্রের প্রকাশের কর্মসূচি ঘোষণাও করা হয়। প্রাথমিকভাবে সরকার ঘোষণাপত্র তৈরির সঙ্গে সরাসরি জড়িত ছিল না, তবে পরবর্তীতে সরকারের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়। সংস্কার কমিশনের প্রস্তাব, রাজনৈতিক দলগুলোর মতামত এবং ঐক্যমতের কমিশনের আলোচনার ভিত্তিতে গঠিত হয় জুলাই ঘোষণাপত্র। অবশেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দেয়া এক বার্তায় জানানো হলো আসছে জুলাই ঘোষণাপত্র। আর সকালে রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে জুলাই পুনর্জাগরণ উপলক্ষে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত র্যালিতে তথ্য উপদেষ্টা জানান, ঐক্যমত্য কমিশনে যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমত হয়েছে সেগুলো নিয়ে জুলাই সনদ হবে। আমাদেরকে আসলে এমন একটি ব্যবস্থার ভিতরে যাওয়া উচিত যে ব্যবস্থাতে আমাদেরকে আবার কোনো একটা ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়তে হবে না, কোনো একটা স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে লড়তে হবে না, এতগুলো প্রাণ হারিয়ে যাবে না, বরং আমরা একটা স্বপ্নের বাংলাদেশ পাবো। 5 আগস্ট জনগণের যে প্রত্যাশা ছিল সেটি দালিলিক প্রমাণ হিসেবে থাকবে জুলাই ঘোষণাপত্রে। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত জানাতে অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশের চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আব্দুল্লাহ আল মামুন। জনাব আব্দুল্লাহ আল মামুন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। যেমনটি আসলে প্রতিবেদনে দেখছিলাম যে জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত হয়ে গেছে এবং 5ই আগস্ট বিকেল 5টায় এটি জাতির উদ্দেশ্যে তুলে ধরা হবে। এখানে বলা হয়েছে যে ভবিষ্যতে নির্বাচিত সংসদ এই ঘোষণার ভিত্তিতে সংবিধান সংস্কার করবে বলে, এমনটা বিভিন্ন সূত্রের মধ্য দিয়ে আমরা জানতে পেরেছি। এই বিষয়টিকে আসলে আপনি কিভাবে দেখছেন? জনাব মামুন, আপনি আপনার একটু আনমিউট করে নেবেন দয়া করে। জি, ধন্যবাদ আপনাকে। আমি মনে করি যে এটা গোটা জাতির জন্য এবং আমাদের স্পেশালি আমাদের রাজনৈতিক সংস্কৃতির জন্য এটা বড় একটি উদাহরণ। এবং 5ই আগস্টে ফ্যাসিস্ট সরকারের পতনের পরে আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখেছি, সেখানে একটা আলোচনা ছিল যে আমাদের প্রাতিষ্ঠানিক সংস্কার, সংবিধানের সংস্কার, সেই সবগুলো নিয়ে একটা ডিক্লারেশন হবে। আমরা তার আজকে দ্বার প্রান্তে আছি এবং যখন শুনলাম যে 5 তারিখে এই ঘোষণা আসবে, আমি খুবই উৎফুল্ল যে অনেকগুলো মানুষ তাদের জীবন স্যাক্রিফাইস করেছে, অনেক মানুষ আহত হয়েছে, অঙ্গহানি হয়েছে। আমি মনে করি যে তাদের বিনিময়ে আমরা যেটা করতে যাচ্ছি বা ঘোষণাটা আসলো, এটা সবচেয়ে বড় বিষয়। এখন যে কথাটা আপনি বললেন যে আমরাও শুনতে পাচ্ছি যে 2 বছরের একটা সময়ের মধ্যে যে দল পরবর্তী সরকার গঠন করবে, তারা 2 বছর সরকারের সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কারগুলো সংবিধানে করবে, বিধিতে করবে এবং প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো সন্নিবেশিত করবে, যেন যে সনদটা আজকে আমরা 5 তারিখে পাবো তার ভিত্তিতে আমাদের নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ হয় এবং একটা মানবিক বাংলাদেশের দিকে আমরা যেতে পারি। কিন্তু আশঙ্কার যে জায়গাটা, সেটা হচ্ছে যে আমরা পার্টিকুলারলি 3টি দলের কাছ থেকে 3 রকম বক্তব্য আমরা দেখতে পাচ্ছি। একটি বিএনপি, একটি জামায়াত ইসলামী এবং এনসিপি। যেমন বিএনপি বলছে যে 2-1টা শব্দের পরিবর্তন ছাড়া তারা এই সনদে একমত পোষণ করে এবং তারা এটা স্বাক্ষর করবে। কিন্তু এনসিপির যে বক্তব্য এবং জামাতের যে বক্তব্য, এটির এক ধরনের আইনি ভিত্তির প্রয়োজন বলে তারা মনে করছে এবং তারা কয়েকটা প্রস্তাব দিয়েছে। এর মধ্যে একটি আছে যে অধ্যাদেশ বা ফরমান জারি করার মাধ্যমে, সেখানে কয়েকটা মডেলের কথা বলা হচ্ছে। আর অথবা এটিকে গণভোটের মধ্যে নিয়ে যাওয়া যায় কিনা বা গণপরিষদের মডেল যেটা ছিল ৭১ পরে, সেখানে নিয়ে যাওয়া যায় কিনা। এই জায়গাটায় আমার মনে হয় একটা নতুন বাস্তবতার সামনে আমরা দাঁড়ালাম, যখন আসলে আমরা আনন্দিত হওয়ার কথা জুলাই সনদ নিয়ে। আমি ছোট্ট করে যে প্রস্তাবনাগুলো এসছে তাকে একটু খণ্ডন করতে চাই। যেমন বলা হচ্ছে যে ফরমান বা অধ্যাদেশের মাধ্যমে এটা করা সম্ভব, কারণ আর্টিকেল 7-এ আমাদের যেটা আছে যে এটা জনগণই রাষ্ট্রের সকল ক্ষমতার উৎস এবং তাদের সেই ক্ষমতার ভিত্তিতে যেহেতু এই সরকার গঠিত হয়েছে, তাহলে তারা হয়তো এটাকে একটা আইনি ভিত্তি দিতে পারে। কিন্তু সমস্যা হচ্ছে
যখন এই সরকার গঠিত হয় তখন আর্টিকেল 106 106 এর ভিত্তিতে গঠিত হয়েছিল। তার মানে এটার একটা যে কাঠামোগত দিক 7-এর বাইরে গিয়ে এটা গঠিত হয়েছে। আরেকটি প্রপোজিশন এসছে যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় যেটা করা হয়েছিল যে 77-এ সামরিক ফরমানের মাধ্যমে প্রয়োজনীয় সংস্কারগুলো করা হয় বা সংবিধানে পরিবর্তন আনা হয়, যেটা পরে 79-র 6 এপ্রিল, আমি ঠিক মতো মনে থাকে আমার, যে 6 এপ্রিল গিয়ে 5ম সংশোধনী করা হয়, সেই মডেলটাকে ফলো করা। অসুবিধাটা হচ্ছে এর পক্ষে বিপক্ষে দুটো আর্গুমেন্ট আছে, আর সামরিক শাসন জারির যে তখনকার প্রেক্ষাপট এখনকার যে প্রেক্ষাপট ভিন্ন। আবার আর্টিকেল 106 বা আর্টিকেল 7-এর যে আলোচনাটা হচ্ছে সেটাও এক ধরনের ব্যাখ্যার মধ্যে গ্যাপ রয়েছে। আমি যেটা মনে করি যে এই প্রেক্ষাপটে আর একটা জিনিস আনা হচ্ছে এখন, যে 90 সালে যে ঐক্যমত হয়েছিল 3 দলের মধ্যে তা পুরোপুরি বাস্তবায়ন সম্ভব হয়নি। আমি মনে করি যে এবারের প্রেক্ষাপটটা অন্য বারের চেয়ে ভিন্ন, পার্টিকুলারলি 90-এর থেকে পুরোপুরি ভিন্ন। এখনকার মানুষের যে জন আকাঙ্ক্ষা এবং তরুণদের মধ্যে যে আকাঙ্ক্ষা পার্টিকুলারলি এবং তারুণ্যের শক্তির উপর ভিত্তি করে, যদিও 15 বছর 16 বছর 17 বছর ধরে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন চলছিল, কিন্তু তারুণ্যের শক্তির উপর ভিত্তি করেই কিন্তু আমরা লাইনটা ক্রস করেছি 5 তারিখে। এবং নতুন যে রাজনৈতিক সংস্কৃতির কথা আমরা বলছি তার যে বীজ বপন হয়েছে, সেখানে পরবর্তীতে যে সরকার আসবে আমার মনে হয় তারা এটা ভাবলে ভুল করবে যে জুলাই সনদ আমি স্বাক্ষর করলাম, সেটা একটা পলিটিক্যাল কমিটমেন্ট দিয়ে হলেও কিন্তু পরবর্তীতে আমি সেটা মানবো না। জনাব আব্দুল্লাহ মামুন, আমি এক্ষেত্রে একটু আসলে আমার সাধারণ মস্তিষ্ক আসলে যেটা জানতে চায়, কৌতূহলী মন যদি বলেন, সেই ক্ষেত্রে আসলে যে কোনো জুলাই সনদ বা সংস্কার এই সব কিছু দিয়ে ভবিষ্যতে যে আবারও কোনো রাজনৈতিক দল ফ্যাসিবাদী আচরণ করবে না সাধারণ মানুষের সাথে, এটা কি আসলে নির্ধারণ করে দেওয়া সম্ভব কিনা? যদি মানুষের ভেতর থেকে না পরিবর্তন আসে বা রাজনৈতিক পরিবর্তন আচরণ না আসে। এই প্রশ্নটার উত্তরে আমি দেওয়ার চেষ্টা করছি, আমি একটু অ্যাড করি তাহলে। ধরেন আমরা যে মূল যে জায়গাটা ছিল 23টার মধ্যে 19টা নিয়ে আলোচনা হয়েছে এবং 8টাতে একমত হয়েছে কিছু কিছু কন্ডিশন। আমি এটা বিএনপির পক্ষ নিচ্ছি না, জাস্ট অডিয়েন্সদের বোঝার জন্য যে অনেকগুলো সংস্কার প্রস্তাব কিন্তু বিএনপির 31 দফায় ছিল এবং সেটা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট বলি আমরা, সেটা নারীর ক্ষেত্রে বলি, সেটা ডিসেন্ট্রালাইজেশন অফ দি জুডিশিয়ারি বলি, সবগুলোই ছিল। আমরা ধরে যদি নেই যে বিএনপি এবারে নির্বাচন হলে ক্ষমতায় যাবে, তাহলে তাদের কিন্তু একটা নিজের দলীয় ঘোষণা ছিল যেটা 31 দফা, এবং সেটা আবার নতুন করে একটা পলিটিক্যাল ডকুমেন্টে যদি আমি ধরি জুলাই ঘোষণাকে, তাহলে সেটা আবার এই ঘোষণাপত্রে ঢুকে যাচ্ছে, তাহলে কিন্তু ডাবল প্রমিস হবে। এর সঙ্গে আমি যুক্ত করছি যে আপনার তৃতীয় যে প্রসঙ্গটা আমি আলোচনা করছিলাম, যে আগের যে কোনো সময়ের চেয়ে দেখুন, আগে কখনোই বাংলাদেশে 800 বা আর্গুয়েবলি 1500 মানুষ জীবন দেয়। আগে কোনো আন্দোলনে 30,000 মানুষ অসুস্থ হয়নি, বা আগে কোনো আন্দোলনে এত মানুষ চোখ হারায়নি, অঙ্গহানি হয়নি। তাহলে সেরকম একটি বাস্তবতা, এবং মনে রাখতে হবে জেনজি যেটাকে আমি বলছি, অর্থাৎ একেবারে কিশোর থেকে তরুণদের মধ্যে যে রাজনৈতিক সচেতনতা এবং নতুন একটা বাংলাদেশের যে আকাঙ্ক্ষা, বৈষম্যহীন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা, সেটিকে কিন্তু এই বিএনপির 31 দফা বা জুলাই সনদের চেয়ে আমি এগিয়ে রাখতে চাই। ওই জন্যই আমার আলোচনাটা এনেছিলাম যে বিএনপি ক্ষমতায় যাওয়ার পরে যদি ভাবে যে আমরা জুলাই ঘোষণাপত্র স্বাক্ষর করেছি 2 বছরের মধ্যে বাস্তবায়ন করব, এবং পরবর্তীতে যদি সেটি বাস্তবায়ন না করে, যে কথাটা আপনি বললেন, এটি বিএনপির জন্য যে কাল হয়ে দাঁড়াবে সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। আমি কয়েকটা ছোট্ট উদাহরণ আপনাকে দিই। আব্দুল্লাহ মামুন, আমাদের হাতে সময় খুবই কম, আপনি একটু সংক্ষেপে যদি আমাদেরকে জানান। জি, আমি সেটাই শেষ করি যে এটা লিগ্যালি হবে নাকি ফরমানের মাধ্যমে হবে বা গণপ্রতিনিধি বা যে কোনো প্রক্রিয়া হবে, সেটির চেয়ে আমি মনে করি সবচেয়ে বড় যে প্রেশারটা নেক্সট গভর্নমেন্টের উপর থাকবে, সেটা 31 দফার মাধ্যমে হোক বা এগুলো জুলাই ঘোষণাপত্র, যে প্রেশারটা থাকবে সেটা তো তরুণ সমাজের, যুবকদের, সাধারণ মানুষের যে রাষ্ট্র পরিবর্তনের আকাঙ্ক্ষা, একটা নতুন বাংলাদেশ দেখার আকাঙ্ক্ষা, সেটি বিএনপি যদি পরবর্তী সরকার গঠন করে তাদের প্রতি সেটা হবে সবচেয়ে বড় প্রেশারের বিষয়। তার বাইরে যতই আমরা আইনি কাঠামো বলি, অধ্যাদেশ বলি, তার চেয়ে এই বিষয়টাকে আমি এগিয়ে রাখতে চাই, যেটা আপনি বলার চেষ্টা করেন যে আর ফ্যাসিস্ট বা আর স্বৈরাচারী সরকার হওয়ার সম্ভবত মানুষ। অসংখ্য ধন্যবাদ। আসলে নির্বাচনের মধ্য দিয়ে বোঝা যাবে যে আসলে কে সরকারের দায়িত্ব পাচ্ছে, বিএনপি, জামাত নাকি এনসিপি। যে রাজনৈতিক দলগুলো আসলে নির্বাচনে অংশগ্রহণ করবে তারাই আসলে এটার চাপে থাকবে, মূলত শুধু বিএনপি বা অন্য কোনো সুনির্দিষ্ট দল নয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকবার জন্য। জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর রায়ের বাজারে গণকবর হয়েছে 114 জনের।
সেই মরদেহগুলো শনাক্তের কাজ চলছে, আর পরিবার চাইলে মরদেহ তুলে ডিএনএ পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, গণকবরের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। 5ই আগস্টের নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নেই বলে উল্লেখ করেছেন তিনি। বলেন, ষড়যন্ত্রকারীরা যে বাহিনীরই হোক, ছাড় দেওয়া হবে না। জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রায়ের বাজারে গণকবর দেয়া হয় 114 জনের। শনিবার সেই গণকবর পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জুলাই শহীদদের শনাক্তের কাজ চলছে। পরিবার চাইলে মরদেহ তুলে ডিএনএ পরীক্ষা করা হবে। সবাই রাজি হয়েছে এটাকে শনাক্ত করার জন্য। এই জন্য আমরা খুব তাড়াতাড়ি এদের শনাক্ত করে যারা তাদের বডি এখানে রাখতে চায় তারা এখানে রাখতে পারবে, আর যদি কেউ নিয়ে যেতে চায় ওটাও নিয়ে যেতে পারবে। এর আগে মোহাম্মদপুর থানা পরিদর্শন করেন উপদেষ্টা, খোঁজ নেন পুলিশ সদস্যদের। পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে হুঁশিয়ারি দেন সব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে। কোনো ধরনের শঙ্কা নাই, আপনারা যেইভাবে সাহায্য এবং সহযোগিতা করে যাচ্ছেন, কোনো ধরনের যে বাহিনী যে জড়িত থাকবে কাউকেই ছাড় দেওয়া হবে না, সবারই আইনের আওতায় নিয়ে আসা হবে। আর যেহেতু আপনারা বললেন যে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, এবং তারাও যদি কোনো রকমের অপকর্ম করতে চায় কোনো রকমের ছাড় পাবে না। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে এখন কোনো হুমকি নেই জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সত্য ঘটনা প্রকাশ করলে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে। ফরহাদুজ্জামান, টিবিসি নিউজ, ঢাকা। জুলাই আন্দোলনে ছাত্র জনতার পাশে দাঁড়াতে পথে নামেন শিল্পীরাও। তারকাদের প্রতিবাদী কণ্ঠস্বর গড়ে তোলে জনমত। উদ্দীপ্ত হন আন্দোলনকারীরাও। গড়ে ওঠে দুর্বার প্রতিরোধ। জুলাই আন্দোলন তখন তুঙ্গে। আন্দোলন, কারফিউ, টিয়ার গ্যাস, বারুদের গন্ধ আর সন্তানহারা মায়ের কান্নায় ভারী হয়ে উঠেছে ঢাকার বাতাস। এমন সময় ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে রাজপথে নামেন চলচ্চিত্র, সঙ্গীত, আলোকচিত্র, থিয়েটার সহ সবিজের নানা অঙ্গনের কর্মীরা। নতুন প্রজন্মের 9 দফা দাবি, তার প্রতি পূর্ণ সমর্থন এবং সংহতি জানাই। ভয়ের সীমানা পেরিয়ে স্লোগানে স্লোগানে জানান তীব্র প্রতিবাদ। বৈষম্য বিরোধী আন্দোলন পায় নতুন গতি। মানুষকে মেরে ফেলা হচ্ছিল, স্টুডেন্টদেরকে মারা হচ্ছিল, সাধারণ জনগণকে মারা হচ্ছিল, গণগ্রেফতার করা হচ্ছিল, সেইটা এক ধরনের সাফোকেশন তৈরি করছিল। যে দুটো দিন আমরা বেরিয়েছিলাম, আমরা আমাদের মিউজিক ফ্রেটার্নিটিকে আমরা রিপ্রেজেন্ট করেছি। অবশ্যই তখন আসলে একটা অন্যরকম একটা সময় ছিল। আমরা সবাই ধরে নিয়েছিলাম যে আন্দোলন কি আর হবে বা কি হবে, ঠিক সেই মুহূর্তে 14 জুলাই কেউ একজন আমাদের স্তব্ধ করে দিতে চেয়েছিল, এবং এরপর আমরা হয়ে উঠি জুলাইয়ের কণ্ঠস্বর। ছাত্র হত্যার প্রতিবাদ জানাতেই পথে নেমেছিলেন তারকারা। স্বপ্ন ছিল নতুন বাংলাদেশ গড়ার। আপনাকে নতুন দেশ গড়তে হবে, আপনাকে প্রত্যেকদিন খাটতে হবে। আপনি জুলাইয়ের জন্য 1000 চাওয়া নিয়ে বসে থাকবেন, তারপরে বলবেন যে প্রাপ্তি হয় নাই। না, আপনাকে খেটে নড়ে খেতে হবে, সর্বোচ্চ সততা দিয়ে করতে হবে। সততার ভ্যালুজ নষ্ট হয়ে গেছিল, আমাদের প্রত্যেককে সেই জায়গায় আসতে হবে। জুলাই আন্দোলনে অংশ নেয়া শিল্পীদের দাবি, গড়ে তুলতে হবে ভেদাভেদহীন নতুন বাংলাদেশ, অবারিত করতে হবে শিল্প সংস্কৃতি চর্চার পথ। বাংলাদেশের জনগণদের একটা শিল্প আছে, সাহিত্য আছে, এরা মেধাবী কিনা, এরা কতটা পৃথিবীর অন্যান্য দেশের সাথে যুদ্ধ করার, মেধার দিক থেকে যুদ্ধ করার ক্ষমতা রাখে, সেইটা যেন ফুটে ওঠে। স্বাধীনতাটা দিতে হবে, মুক্ত চিন্তার স্বাধীনতা। একজন আর্টিস্ট কিভাবে ছবি আঁকতে চায়, কিভাবে সে পুতুল নাচটি করতে চায়, কিভাবে সে কবিতাটা লিখতে চায়, সেখানে যাতে কোনো রকমভাবে কোনো চাপ না থাকে যে এই ভয়ে আমি লিখতে পারবো না, এই ভয়ে আমি এটা প্রকাশ করতে পারবো না। সৌরভ বাপ্পা, বিবিসি নিউজ, ঢাকা।